এটা তো একটা সময় ওই ছিটমহল ছিল। 2011-তে বাংলাদেশে সরকার আসলো, এখানে কত বছর বাড়িয়ে আছে ওটা লেখে নিল। কোথা থেকে ফিরছো? 1947 থেকে 2015 পর্যন্ত এই অঞ্চলের মানুষজন তারা কোনো দেশের নাগরিকই ছিলেন না। বাংলাদেশের ছিটমহল এটা। ভোট কোথায় দিতেন আপনারা? তখন ভোট হতো না। ভোটটা ওরা দিতে পারতো না। এনারা এর আগে যেখান থেকে এসেছিলেন ছিটমহল যে জায়গা আর কি বর্ডারের পাশে, সেইখানে যাব। দুপুরে খাওয়া দাওয়া? বাড়ির খাবার নাই, সারাদিনে 200-250 টাকা কামাই হয়। গোবরা ছড়া তাহলে আমরা সিদ্ধ কর্ম করিয়ে হ্যাঁ, ভিতরকের মান্দাটা নেবো, নিয়ে মাছটা দিয়ে খাবো। কোনো মাঠে এত বড় পাম্প আমি তো কখনোই দেখিনি। খাল বিল যেমন হয় গরমের সময়, ঠিক তেমনই এই দাঁড়া নদীর অবস্থা। এদিকে প্রচুর পরিমাণে ট্রাক্টর দেখছি। আমি বাংলাদেশের নদী নালাতে দেখি এই ধরনের প্রসেসে আর কি মাছ ধরতে। খরা জাল বলে। মামা স্কুল থেকে ফিরে ভাগনাকে স্কুল থেকে নিতে এসছে। আমাদের এই জায়গার তামাক যেটা চাষ হয় সেটা হয় খনি পাতা। আসাম যায়, বিহার অল্প কিছু যায়, কলকাতা যায়। রাজেন চ্যাটার্জিদের টোটাল সম্পত্তিগুলো ছিল সম্পূর্ণ, কিন্তু বাংলাদেশে গিয়ে রেজিস্ট্রি হয়। এটাই হচ্ছে এখানকার মন্দির। বড় বড় তালা দেখতে পাচ্ছি। এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? 320 বছর। এর কোনো দলিল আছে যে এটা 320 বছরের? হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতি না, হ্যাঁ, কৃষকের কেউ ভালো করতে পারে না। তো অনেক কটা সিট আছে বাংলাদেশের। মশালডাঙ্গা সিট, আচ্ছা। তারপরে এইটা সিট। ওখানে মানে ওরা হত্যাকাণ্ডের ব্যাপারটাও হয়েছিল। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুচবিহার জেলাতে দিনহাটা ভিলেজ 1-এ আছি। আর পেছনে যে সমস্ত বিল্ডিং দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছিটমহল। নাম শুনে থাকবে তোমরা অনেকে। ছিটমহলে যে সমস্ত বাসিন্দারা বাস করতেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষজন এই বিল্ডিংগুলোতে বসবাস করেন। 2015 পর থেকে ভারত সরকার ওই ছিটমহল বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে তাদেরকে এই ধরনের বাড়ি টাড়ি বানিয়ে দিয়েছেন। সেই সমস্ত মানুষজন এখানে থাকেন। এই ধরনের কমপ্লেক্স এই আশেপাশে আরও 3টি আছে, বেশ বড় বড়। ঠিক 2015 আগে পর্যন্ত এখানকার যে সমস্ত মানুষজন বর্তমানে এখানে বাস করেন, ওনারা 2015 আগে না ছিলেন বাংলাদেশের বাসিন্দা, না ছিলেন ভারতবর্ষের বাসিন্দা। 2015-তে ভারত সরকার আর বাংলাদেশ সরকার কিছু মানুষকে বাংলাদেশে নিয়ে নেন আর কিছু মানুষকে ভারতে নিয়ে নেন। তো সেই ছিটমহলের বাসিন্দারা যারা এই মুহূর্তে এখানে থাকছেন, তাই এই জায়গার নাম হচ্ছে ছিটমহল। তো আমি এখানে কিভাবে এসেছিলাম, কোথা থেকে এসেছিলাম, এর আগের পর্বে অবশ্যই তোমরা দেখেছো। যে সমস্ত ছিটমহলের বাসিন্দারা, তাদের সাথে কথা বলেছি। তারা ওখানে কোথায় থাকতেন, কত বছর ধরে কোনো দেশের নাগরিকত্ব ছাড়াই বাস করেছেন, সেই সমস্ত তথ্য এর আগের ভিডিওতে বা আগের পর্বে দেখিয়েছি বা তুলে ধরেছিলাম। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে একটি জায়গা আছে গোবরা ছাড়া, তো সেই গোবরা ছাড়াতে যাচ্ছি। এনারা এর আগে যেখান থেকে এসেছিলেন ছিট মহল যে জায়গা আর কি, সেইখানে যাব। সেখানকার মানুষজন কেমন করে আছেন সেগুলো তুলে ধরবো। এখানে যেমন বিল্ডিং ফিল্ডিং করা আছে, সেখানে তেমন বিল্ডিং ফিল্ডিং নেই। ওটা একটা গ্রাম। গ্রামের মানুষজন মানে আগে ছিল বাংলাদেশের গ্রাম, বর্তমানে সেটি ভারতবর্ষের একটি গ্রাম। তো সেই গ্রামে যাচ্ছি। সেই গ্রামের মানুষজন কেমন করে আছে, তাদের গল্প বা তাদের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই সঙ্গে থেকো। আর এখানে কাকুকে দেখছি সকাল সকাল ফুচকা নিয়ে যাচ্ছেন। সকাল সকাল ফুচকা খায় এদিকের লোকজন। আমি তো জানিস ফুচকা সে সন্ধ্যার পরে মানে বিকেলের পরে সবাই খেতে বেরোয়। আপনার এখানে সকাল থেকে শুরু হয়ে যায়? আচ্ছা আচ্ছা। তো কাকু দেখতে পাচ্ছি একেবারে সকাল সকাল চলে এসছে। এ কটা বন্ধ চলবে আপনার? এই বিকেলে আবার বেরোবেন? আচ্ছা আচ্ছা। তো উনি সকালেও বেরোন, আবার বিক্রিবারটা হয়ে গেলে আবার বিকেলবেলা এসে আবার 8-9টা বন্ধ থাকেন আর কি। তো যাই হোক, আমি এখন যাচ্ছি গোবরা ছাড়া যে ছিটমহল সেখানে। এখান থেকে টোটো ধরে যাব ওই গোবরা ছাড়ার দিকে। তো পাশে রোডের পাশে এক দাদাকে দেখছি এখানে বেশ কিছু সবজি বিক্রি করছেন। তো তার মধ্যে একটা শাক দেখতে পাচ্ছি। এই যে শাক, এই পাতা আমি কখনো দেখিনি। তো ওই দাদাকে জিজ্ঞাসা করলাম এই শাকের নাম কি, বললো লাপা শাক। লাপা এটা কি করে খেলে ভালো লাগবে, মানে ভালো লাগে? ঝোল টাইপের করলে ভালো লাগে। আচ্ছা, ঝোল করলে ভালো লাগে। তো যাই হোক, উনি বলছেন ঝোল যেটা করে ওটা একটু মোটা লাগে, মানে ডান্ডিগুলো মোটা থাকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই লাপা শাক এটা কি মাঠে হয় নাকি কোনো পাহাড়ি এরিয়াতে? মাঠেই হয়। মাঠে হয়। তো যাই হোক, এই লাপা শাক যদি তোমরা কেউ দেখে থাকো এর আগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমবার দেখছি এই লাপা শাক। এর সাথে সাথে লাউ শাকও বিক্রি করছেন, বেশ ফল ফল করছে পাতা দেখে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খায়। আর এগুলোকে নোটে শাক বলে না? না, এগুলো মিশালি শাক। মিশালি শাক। আমি টোটোর জন্য ওয়েট করছি, এখনও আসছে না। এলে বেরিয়ে যাবো। আমি ওখান থেকে টোটো করে এলাম এই পেছনে চৌপাতা যে মোড়, সেখানে সেই মোড় পর্যন্ত।
আর এই চৌপাতা মোড় থেকে এখন এই টোটোতে উঠলাম, এই টোটোতে করে যাচ্ছি আমি এখন কবরা ছাড়া, যে ছিটমহলের কথা বলছিলাম সেটি কবরা ছাড়া, সেটা এখান থেকে এই টোটো করে বললো সময় লাগবে আধা ঘন্টার আশেপাশে। আর এখন যে বাজারে আছে দেখতে পাচ্ছ, চৌপাতা যে বাজার আর কি, প্রচুর দোকানপাট আছে আমার ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছ, আর বেশ কিছু ফলের দোকান আর বিভিন্ন দোকানপাট। টোটোতে প্রায় 20 মিনিটের আশেপাশে জার্নি করলাম, এসে পৌঁছালাম এই মোড়ে। এই মোড়ের নাম হচ্ছে গবরাছড়া। তো গবরাছড়ার যে বাজার দেখতে পাচ্ছ, ডান দিক বাঁ দিক বেশ কিছু দোকানপাট আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি দোকানপাট খোলা আছে, আর ম্যাক্সিমাম দোকানপাট দেখতে পাচ্ছি বন্ধ আছে। আর বেশ কিছু টোটো ওপারে দেখতে পাচ্ছি, বেশ কিছু টোটো এপাশেও দেখতে পাচ্ছি। এখানে কয়েকজন চাচাদেরকে দেখতে পাচ্ছি। চাচা কি করেন আপনি? কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। তো এখন সবজি লাগিয়েছেন মাঠে? হ্যাঁ, সবজি লাগাইছি। আচ্ছা আচ্ছা, কটায় বেরোন আর কটায় ফেরেন? বাড়ি যান কখন? বিকেলে এলাম, এই বেরিয়েছেন কখন বাড়ি থেকে? 8টার সময়। 8টা থেকে বিকেলে যাবেন। দুপুরে খাওয়া দাওয়া? দুপুরে খাই নেই, বন্ধ খাওয়া। না খেয়ে? না খাই, হ্যাঁ? খাবার নাই, বাড়ির খাবার নাই। কেন এই এতক্ষণ না খেয়ে থাকবেন? আচ্ছা চা চা পানি টানি খাই। আচ্ছা, বাইরে টুকটাক কিছু কি একটা খেয়ে নেন। হ্যাঁ, খাদ্য দিবে। আচ্ছা, কামাই হলে তো খাবেন, কামাই হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না। হ্যাঁ। আপনারা যে রুটে টোটো চালাচ্ছেন, সারাদিনে কত টাকা ইনকাম হয়? প্রায় কয় টাকা কামাই হয়? মনে করো সারাদিনে 200-250 টাকা কামাই হয়। সেটা কটা থেকে কটা পর্যন্ত কাজ করলে পাওয়া যায় 200-250 টাকা? এই মনে করে যে স্কুলে ভাড়াটা মারলাম 200 টাকা, এখন যদি হলে না হলে বাড়ি যাওয়া লাগবে। মানে 200 থেকে 250-এর মধ্যে সীমাবদ্ধ? 200-250 মধ্যে ইয়ের উপরে হয় না। কারো কম হয়, কারো বেশি হয়। গরিব মানুষের এক টাকাও ভাত নাই। হ্যাঁ, সে তো সব জায়গার অবস্থা কি, তাই তো? টাকা হবে আর তুইও সকালে আছি বন্ধু করবি, টাকা নেই তুইও বন্ধু নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, চাচা ধন্যবাদ। তো এই যে কবরাছড়া বা গোবরাছড়া বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, ওনারা এখানে ওয়েট করছেন, এখান থেকে প্যাসেঞ্জাররা নেবেন। আর আমি যে যেতে চাইছি যে জায়গার নাম, সেটা হচ্ছে এই গোবরাছড়ারই মধ্যে পড়ে। এখানকার মানুষজন ওটাকে ছিট বলে থাকে, যেটা আগে বাংলাদেশের অন্তর্গত ছিল, বাট এই মুহূর্তে সেটি ভারতবর্ষের মধ্যে পড়ে। আমি পেছন থেকে হেঁটে এলাম, আর সামনে একটা বোর্ড লাগানো আছে। আমি এতক্ষণ ধরে এই যে জায়গার নাম কবরাছড়া না গোবরাছড়া কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখানেই বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ, গোবরাছড়া। তো এই জায়গার নাম হচ্ছে গোবরাছড়া। আর এখানকার যে পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছি। শুরুতেই বেশ লম্বা লম্বা গাছগাছালি দেখতে পাচ্ছি। কী গাছ কী জানি এগুলো, বেশ লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা। আর পুরো রাস্তা জুড়ে ছায়া হয়ে আছে এই গাছের। অসাধারণ লাগছে এখানকার পরিবেশ শুরুতেই। এদিকে যে আমি হেঁটে আসছি, আমি অনেক ঘরবাড়ি দেখছি, আর যে সমস্ত ঘরবাড়ি এরকমই টিনের ঘরবাড়ি, ম্যাক্সিমাম এরকম টিনের ঘরবাড়ি। এই দেখছি ওদিকে, সামনে ওদিকেও দেখতে পাচ্ছ, মানে টিনের চালা। কোথাও কোথাও পাকা দেয়াল আছে, বাট টিনের চালা। আর এখানকার যে একটি বাড়ি আছে, বাড়িটা বেশ সুন্দর। সামনে এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, আর আরও ডান দিকে দেখতে পাচ্ছি যে ঘরবাড়ি সবই টিনের। দাদা কি করছেন এখানে? এদিকে কি ম্যাক্সিমাম বাড়ি এরকমই টিনের বাড়ি না? ম্যাক্সিমাম বাড়ি। আপনার বাড়িও কি টিনের এরকম? আচ্ছা, এটা আপনার নতুন বানাচ্ছেন? আচ্ছা, পেছনের বাড়ি এখন নতুন করে পাকা বানাচ্ছেন। তো আপনি দেয়াল দেবেন নয় ইটের, ছাদ কি করবেন? টিনের না, ঢালাই দেবেন না আপাতত? পয়সা নাই, পরে যখন হবে তখন দেবেন? থাকবে, এভাবেই থাকবে? আর পরে কখনো ঢালাই করে দেওয়া যাবে তো? সেরকম তুলছেন তো? না, সেরকম তুলে নাই, ওই টিন থাকবে। ও আচ্ছা, মানে পরে ধরুন 10 বছর পরে ঢালাই দেবেন, তেমন করে তুলছেন না? না, সঙ্গে তুলবো না। আপনার ছেলে মেয়ে যদি কখন হয় যে ভবিষ্যতে, তখন আর ওই থাকবে না, ভাঙবে, আবার ভাঙবে, আবার সব ভাঙতে হবে তো? হ্যাঁ, ভাঙে বানাতে হবে। কি করেন আপনি? আপনার পেশা কি? আমি তো বিদেশ খাটি, দিল্লি খাটি। দিল্লিতে কি কাজ করেন? জোগালি। আচ্ছা, জোগাড়ের কাজ করেন। কোনটা শিয়াল? হ্যাঁ, কুকুর? এটা পুরো শিয়াল লাগছে সামনে কুকুরটাকে। আমি প্রথমে ভাবলাম শিয়াল, তারপর দেখছি না, পালিয়ে গেছে। আমার মনে হচ্ছে শিয়াল হবে ওটা। হ্যাঁ, কুকুর? ওই শিয়ালের মতো তো দৌড়ালো। কুকুর কে পুষেছে ওটা? এমনি পাড়ার? ওই কুকুরটাকে দেখে আমার তো পুরো শিয়ালের মতো লাগলো, কেন আমি যখন কিছুদিন আগে শিয়াল দেখেছি, ঠিক ওইভাবে দৌড়াচ্ছিল। শিলটা মোটা হবে। মোটা হয়? শিল ছোট আর মোটা। কোন গাছ বলো তুমি?
4-এ। আর তুমি? 4 তোমার নাম কি? ফারানা ইয়াসমিন। ফারানা ইয়াসমিন। ফারানা ক্লাস 4-এ পড়ে। রানা রহমান। রানা রহমান ও তুমিও 4-এ? দুজনে একসাথে, মানে দুজনে ভাই বোন না? ছোট কে বড় কে? তুমি বড়, তা দুজনে এক ক্লাসে হলো কি করে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কোনো কারণে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। আমার সামনে এখানে একটা মাছ ধরার জিনিস দেখতে পাচ্ছি, জাল আর কি। তো এইভাবে মাছ ধরতে আমি দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন নদীতে। তো এখানে এই যে নদী বা খাল, এর মধ্যে কিন্তু এইভাবে মাছ ধরার একটা জায়গা দেখতে পাচ্ছি। তো এটা দেখে বেশ আমার ভালো লাগছে। এটাকে কি বলে? চটকা। চটকা বলে। এই নদীর নাম কি? এটা বান্দেও। কে? বান্দেও। বান্দেও। তো যাই হোক, ও ঠিক বলছে কিনা আমি জানি না, বলছে বান্দেও। আর যে জাল আর কি, মাছ ধরার যে প্রসেস, সেটাকে বলছে চটকা। ওখানে কখন মাছ ধরে? পানি যখন হয়, পানি যখন সে আসে বর্ষার না, সময়? যখন পানি আসে না, হ্যাঁ। তখন মাছ মাছ আসে। তখন মাছ ধরে। তো এই মাছ ধরার প্রসেসটা কিন্তু বেশ অসাধারণ। আমি বাংলাদেশের নদী নালাতে দেখি এই ধরনের প্রসেসে আর কি মাছ ধরতে। এটা দেখে বেশ ভালো লাগলো। কাকু, এটাকে কি বলে এই প্রসেসটাকে? কোনটা? এই যে জাল এটা খরা জাল বলে। কি জাল? খরা জাল। খরা জাল। ও বললো চটকা না কি পটকা বললো? না খরা জাল। খরা জাল বলে। তো এখানে মাছ ধরা পড়ে? হ্যাঁ পড়ে তো। আর এটা তো নদী। হ্যাঁ। এই নদীর নাম কি? এটা ডাড়া নদী বলে। কি? ডাড়া। বান্দেও না হয়? দাঁড়া নদী। বান্দেও না, ওই বান্দেও। বান্দে অতিক না। হ্যাঁ, তো এটা তো হয় সাথে। আচ্ছা, এটা হচ্ছে দাঁড়া নদী। হ্যাঁ। তো যাই হোক, এই নদীর নাম হচ্ছে দাঁড়া নদী। আর সেই দাঁড়া নদীতে এরকমই একটা মাছ ধরার প্রসেস, যে জাল লাগানো আছে সেটাকে আরেকবার বললেন, কি বলুন? খরা জাল। খরা জাল বলে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আপনার পেশা কি? কৃষিকাজ। তো এদিকের কি ম্যাক্সিমাম মানুষের ওই চাষবাসের সাথে যুক্ত, চাষাবাদের সাথে যুক্ত এখানকার ম্যাক্সিমাম মানুষজন এই গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছি। আমার পাশে দুই ভাইকে দেখতে পাচ্ছ, সাইকেলে যাচ্ছে। সামনের জন হচ্ছে মামা, আর পেছনের জন হচ্ছে ভাগনা। ভাগনার নাম কি? মারুফ রহমান। হ্যাঁ, মারুফ রহমান। মারুফ রহমান। রহমান। কোন ক্লাসে পড়ো? 3। মারুফ পড়ে ক্লাস 3-তে। আর মামার নাম কি? জাহাঙ্গীর হক। জাহাঙ্গীর হক। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ে। তো মামার এখন চলছে পরীক্ষা সকালের দিকে হয়ে গেছে। আর মামা স্কুল থেকে ফিরে ভাগনাকে স্কুল থেকে নিতে এসছে। আর মামাদের বাড়ি কোথায়? গ্রামের নাম কি? কিষামান মকরাবি। এই নদীর নাম কি দাদা? এটা হবে হচ্ছে ডাড়া নদী। দাঁড়া। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের তলা দিয়ে একটা নদী বয়ে গেছে, যে নদীর নাম হচ্ছে দাঁড়া নদী। যদিও নদীতে কোনো জল নেই আর কি, জল আছে খুবই সামান্য, মানে ওই খাল বিল যেমন হয় গরমের সময়, ঠিক তেমনই এই দাঁড়া নদীর অবস্থা। আর দাঁড়া নদীর পাশে যে সমস্ত উঁচু জমি দেখতে পাচ্ছি, সেখানে চাষ আবাদ করছেন, হাল চাষ করেছে। আমার ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছি। তো ওখানে সবজির চাষবাস করবেন আর কি, ওপারেও করবেন, ইভেন আমার এপাশেও করবেন। আর এই মুহূর্তে দাঁড়া নদীর জল নেই বললেই চলে। এখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, ওদিকে দেখতে পাচ্ছি। আর আমি যেখানে যেতে চাইছি সেই ছিট কোন দিকে? এদিকে না এদিক? আচ্ছা, ওইটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আমি যে ছিট যেতে চাইছি সেটা হচ্ছে এদিকে আমার সামনে। ঠিক আছে, চলো টাটা। একটা যাচ্ছে রসাবান্ধা সোজা, আর ভাইরা যাচ্ছে কদমতলা, খারিজা, ডাকরহাট। আচ্ছা, ওই ভাইদের যে গ্রাম সেটা হচ্ছে খারিজা, ডাকরহাট, সেটা হচ্ছে এটাই। আর রসাবান্ধা যেখানে আমি যাব সেই রাস্তা হচ্ছে আমার এইদিকে। ওরে বাবারে, ধুলো দেখো, বাপরে বাপ। ছিটটা কোন দিকে, সোজা না বাঁ দিকে? সোজা এইদিকে। আপনি এখানে কি করছেন? জল পাস হচ্ছে না? পাইপ ফুটো হয়ে গেছে, সেই পাইপ দিয়ে চলবে। ও আছে, এখানে নিচ থেকে পাইপ গেছে জলে। হ্যাঁ। পেছনে একটা স্কুল আছে, খারিজা ডাকুরহাট SSK। এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানকার। এখানে দেখো, এদিকে প্রচুর পরিমাণে ট্রাক্টর দেখছি, এই ধরনের ট্রাক্টর আর কি এদিক ওদিক থেকে আর কি দৌড়াচ্ছে। এখানে ট্রাক্টরে করে মাটি নিয়ে এসছেন, আর সেই মাটি এখানে ফেলছেন আর কি। সকালে 1 সময় গই না।
এই আপনারা কি করছেন? ভালো কাজ করছেন। একটু তুলে ধরুন না। আচ্ছা 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 এই ট্রাক্টরের মাটি কি আপনারা আনালেন? না 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 ও নিয়ে যাচ্ছিল, দাঁড় করে দিলেন? ওরা কোথায় নিয়ে যায় সব উনি জানে, আমি জানি। না না, উনি তো মাটি নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ তো আপনাদের বলাতে কি একটু ফেলে দিল? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে ওর ইচ্ছায় নেই, আপনাদের ইচ্ছায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই জলটা ইয়ে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে ফেললে আলটিমেট লাভ হবে না, আবার যখন জল বেরোবে আবার মাটি ধুয়ে চলে যাবে। কমপ্লেন করেননি? শুনি না দেখেন নাই পাইপ ফাটি গেলি চলো আমার এবারে ছোট সবা আছে সাইকেল এখন ধরি দৌড়ি দৌড়ি করে আমার বাহ, এখানকার বেশ বাঁশ বাগানগুলো তো বেশ সুন্দর। হ্যাঁ, ছাওয়া। হ্যাঁ। এটা কি কোনো পাড়ায় ঢুকে গেছে? হ্যাঁ কি পাড়ার নাম কি এদিকে? খাড়িয়ে ডাকুরাট। খারিজা ডাকুরহাট। আর এই যে দাঁড়া নদীর পাশেই এই পাড়া, আর তার পাশে দেখতে পাচ্ছি বাঁশের জঙ্গল বা বাঁশ বাগান। বেশ অসাধারণ লাগছে, বিশেষ করে গরমের সময় এই রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করাটা বেশ অসাধারণ লাগবে। কেন কি নদী, তার পাশে এরকম ছায়া শীতল একটা জায়গা, যখন হাওয়া হবে বেশ ভেতর মানে নিচটা অনেক ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগে না গরমের সময় এখানে? সুন্দর লাগে। সুন্দর লাগে না? হ্যাঁ এই আপনাদের পাড়ার বা এই গ্রামের মানুষজনের পেশা কি? ম্যাক্সিমাম মানুষের কৃষিকাজ করে। ম্যাক্সিমাম কৃষিকাজ না? কৃষিকাজ আপনিও করতেন না এখনো করেন? এখনো চলছে। এখনো করেন? আপনি? কৃষি করি। সবাই কৃষিকাজ করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। এই রোডের এই পাশে দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু টিনের ঘর, আর ঘরের সামনে এই ধরনের খড়ের গাদা দেখতে পাচ্ছি, যেমন এই বাড়ির সামনে, পেছনে ওই বাড়ির সামনেও দেখলাম, ইভেন সামনে এই বাড়ির সামনেও দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বাড়িতে দুটো একটা করে গরুও দেখতে পাচ্ছি। তো এদিকের ঘর বাড়িগুলো মানে পাঁচিল দিয়ে ঘেরা, মানে টিনের পাঁচিল বানিয়েছে, দিয়ে উঠান হচ্ছে ঘর, মানে ওই পাঁচিলের ভেতরে। ওই জন্য কাউকে দেখতে পাচ্ছে না, সবাই নিশ্চয়ই তার বাড়ির উঠানে বা বারান্দায় বসে গল্প করছে বা কিছু অন্যান্য কাজ করছে। রাস্তা থেকে তেমন কাউকে বা ভেতরে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই একটু কথাবার্তা বলতে পারছি না। এই ছিট কত দূর এখান থেকে? এটাই এখান থেকেই ছিট? এখান থেকেই আগে ওই বাংলাদেশের আন্ডারে ছিল একটা সময়। এইটা 2015-র আগে পর্যন্ত তার মানে বাংলাদেশে ছিল। আপনারা তখন কি ওই বাংলাদেশের বাসিন্দা ছিলেন? না, আমরা ছিলাম না বাংলাদেশে, ওই মাঝখানটায় কিছু পরিবেশ ছিল। মানে এই জমিগুলো আগে সিটের আন্ডারে ছিল। এই যে এইটুকু, এখানে 2টে সিট আছে, এখানে মোটামুটি 50-60 বিঘে। হ্যাঁ, আর তারপরে ওই যে ট্রাক্টরটা আছে না, হ্যাঁ, এই যে ওখান থেকে আগে ছিল এগুলো বাংলাদেশের আন্ডারে। তো তারপরে এটা যখন ভারত এলো তখন আপনার জমি কি করে হলো? এটা কিভাবে, আপনি কি কিনলেন কারোর থেকে নাকি না, সরকার থেকে? আগে থেকে। আচ্ছা, তখন আপনাদেরই ছিল? আমরাই চাষাবাদ করি। তো এখন সব মোটর সিস্টেম হয়ে গেছে, চাপ দিলেই আর কি বেরোতে থাকে। আগে হাত দিয়ে পাম্প করতে হতো, তারপরে সামনে থেকে বেরোতে। একটু আগে যে কুকুরটাকে দেখাচ্ছিলাম, ওটা শিয়ালি ছিল আমার মনে হচ্ছে। ওরা জানি না ওটাকে কুকুর বলছে কেন, সম্ভবত ওরা ওই শিয়ালটাকে পুষেছে, বন দপ্তর থেকে কিছু একটা সমস্যা করতে পারে, এই জন্য হয়তো আমাকে এড়িয়ে গেল। কাকু, কি চাষ করছেন এখানে? তামাক চাষ করবো। তামাক তামাক বলতে কিসের পাতা ওটা? ওই বিড়ির পাতা? না না, বিড়ির পাতা ওটা আলাদা, আমার এটা তামাক খৈনি। খৈনি পাতা এখানে হয় নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, এটা সে বিহার থেকে আসে জানি। বিহার থেকে এগুলো আসে না, ওটা আলাদা জাতের তামাক। আচ্ছা, বুঝছেন? আমাদের এই জায়গার তামাক যেটা চাষ হয় সেটা হয় খৈনি পাতা, ভালো ভালো রং তৈরি করে বলে আমরা যেটা শুনি। আচ্ছা, বুঝছেন? আমাদের এদিকে তামাক টোটাল মনে করো চলে যায় আসাম যায়, বিহার অল্প কিছু যায়, হুম, কলকাতা যায়, যেটা খৈনি খায় না ওই খৈনি এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই তোমার যে বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর এই জায়গায় কেন? এই আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি। এই জিনিসটা ভিজে মাটিটা কি দিচ্ছেন? এটা কি কোনো সার? ও, এটা দিচ্ছে গোবর সার, জৈব। তামাকের যে চারা সেটা কি দেওয়া হয়ে গেছে আগে? না, চারা এখনো রোপণ করি নাই। ওই যে ওইদিকে চারা রোপণ করছে, ওই যে গাছ ছিল সারিবদ্ধ ভাবে। ওই সবই তামাক পাতা? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে এদিকে তামাকটা ভালো হয় নাকি ফলনটা? হ্যাঁ, তামাকটা ভালো হয়। আমার এদিকে বিহারের মানে আমাদের এদিক থেকে বিহারে একটু ডাউন কোয়ালিটির তামাক উৎপন্ন হয়, এখানে ভালোটা হয়? আমাদের এখানে ভালো উৎপাদন হয়। এটা কি বালি মাটি এরকম মানে পুরো না, গুঁড়ো না, গুঁড়ো? এটা দোআঁশ মাটি। মানে একবারে হ্যাঁ, এটা দোআঁশ মাটি। আচ্ছা, একবারে পুরো গুলো মানে হ্যাঁ, গুঁড়ো হয়ে গেল? হ্যাঁ, গুঁড়ো হয়ে গেল। দোআঁশ মাটি, এটা এঁটেল মাটি না। আচ্ছা, মানে এটা চাষের জন্য ভালো? হ্যাঁ, চাষের জন্য এটা ভালো। আলু খেতেও ভালো হয়, তামাক চাষেও ভালো হয়। আসামে বিক্রি হতে দেখেছি, চাষ তো হতে চাষ দেখিনি। হতে দেখেন, হ্যাঁ, চাষ তামাক হতে দেখিনি। বিক্রি করতে দেখছেন, চাষ ওখানে না, ওখানে হয় না চাষ। 29 কাঠা মানে প্রায় 1.5 বিঘে? হ্যাঁ, 1.5 বিঘে মতো। 1.5 বিঘে জমিতে তামাক চাষ করে প্রফিট বেশি এটাতে নাকি আলু চাষে?
আলু যেভাবে উৎপাদন করি তাতে তো আলুর যদি দাম হয় পাই আমরা, তাহলে আলুতে ভালো পোষায়। আর যদি মনে করে তামাক ক্ষেত লাগাই, হ্যাঁ তামাকের ক্ষেতে আমার মেহনতটা বেশি, অর্থের দিক দিয়ে খরচা কম। তামাকে? হ্যাঁ, মানে আচ্ছা, আলুতে আচ্ছা। যেমন অর্থ ব্যয় করা লাগে, হ্যাঁ মেহনতও করা লাগে, অর্থ ব্যয়ও করা লাগে। আচ্ছা আচ্ছা। তামাক ক্ষেতের মধ্যে অর্থ ব্যয়টা কম হয়, মেহনত, শরীরের মেহনতটা বেশি লাগে। 1 বিঘা জমি তামাক আমদানি করলে যদি মনে করো 15,000 টাকা খরচ হয়, সেখানে মনে করো 25,000 টাকা, এরকম তো 8-10,000 টাকা লাভবান করা যায় বিঘাতে? হ্যাঁ, বিঘাতে। আচ্ছা, এটা এখন রোপণ করলে ক মাস লাগবে পাতা রেডি হতে? ওইখানে বর্তমান রোপণ করে ফেলেছি না 3 মাস। যাই সবজি করো না কেন হ্যাঁ। মিনিমাম 3 মাস লাগবে সেটাকে তুলতে আর কি, হ্যাঁ, বাজারজাত করতে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছিটের অংশ ছিল একটা সময়। না, এটা আমাদের এটা সিটের অংশ না, ওই পাশে মৌজাটা যে সিট, হ্যাঁ ওই যে প্লেট টাকাটা দেখা যাবে লাগছে না, হ্যাঁ সাদা, হ্যাঁ, ওই বুঝতে পেরেছি। ওখান থেকে ওই সোজা করে একটু এন্ডিয়ে তারপরে ওই ক্ষেতটা টোটালটা ওই বাড়ির পলে ফুঁস হুম। ওর থেকে এটা বড় সিট। আর এই দিক দিয়ে মানে ওটা সিটটা এদিকে একটা ঢোস আছে, এটা না 12-14 বিঘা, হ্যাঁ 15 বিঘা একটা সিট আছে, তাছাড়া এলে সব বাড়িগুলো এন্ডিয়ে। আচ্ছা, এটা তার মানে 2015 পর থেকে সব ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এখানে তো লোকজন থাকতো নাকি? না, তখন থেকেই তো লোকজন ছিল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা এলে জমি আমদানি করি। তখন আপনারা কোন দেশের ছিলেন? ওই আমরা ইন্ডিয়ায় ছিলাম, আমাদের বাড়ি ওই যে না 2015-র আগে আপনারা কোথায় ইন্ডিয়ান ছিলেন? হ্যাঁ, ইন্ডিয়ান ছিলাম। এখানে যারা বসবাস করতেন তারা কোথায়? তারা তো ওই আরো দূরে আছে। আচ্ছা, যারা ছিটের মধ্যে মানে হ্যাঁ। ওই কোনো দেশের মধ্যে ছিল না ওরা? না, ওরা আরো ওদিকে আছে। হ্যাঁ। আমি ওটা দেখার জন্য এসেছি, তো তখন কেমন ছিল, আগে ভালো ছিল না এখন ভালো ছিল এইসব না নিয়ে তো জানি না। না, এখন তো রাস্তা আপনার কি মনে হয় ওনারা যারা ওই ছিটের মধ্যে তখন কোনো দেশের নাগরিক ছিল না? না, কোনো নগরী ছিল, ওখানে মানে ওরা হত্যাকাণ্ডের ব্যাপারটাও হয়েছিল, মাঝে মাঝে অনেক দুষ্কৃতী লোক নিয়ে আসি মারছিল। সেটা আমরা কি ছোটবেলায় ওখানকার দেখছিলাম। লোকজন নাকি না, বাইরে? ওখানকার লোক না, বাইরে না, ওই সিট মল মনে করি, হ্যাঁ মনে করো আনি লোক অতি দূর দূরান্ত থেকে লোক আনি ওখানে মারছে। ইন্ডিয়া হওয়ার পর থেকে এখন আর কোনো ওইরকম নাই। তো আপনার কি মনে হয় ওদিকের লোকজন এখন ভালো আছে না আগে ভালো ছিল? না না, ভালো আছে এখন, ভালো সরকারি সুযোগ সুবিধা সবকিছু পায়, রেশন টেশন, ভোট টোট আচ্ছা আচ্ছা। সবকিছু দিতেছে। তো এনাদের এই সামনে দেখতে পাচ্ছি তামাকের ক্ষেত, ইভেন উল্টো দিকে টোটালটাই তামাক বললেন না? না না, এটা টোটালটা আলু। আর ওইদিকে? ওই দিক দিয়ে ওই যে মানে আমরা যে অংশটা খাই, হ্যাঁ আমরা এই মুষ্টিমে মানে করো 2 বিঘা, এটা না আমরা লাগাচ্ছি 2 বিঘা, 3 বিঘা, 5 বিঘা। 5 বিঘের হ্যাঁ, মতো? 5 বিঘার মতো আমরা তামাল আছে, তাছাড়া টোটালটাই আলু। ওই দিক দিয়ে আছে 2-4 বিঘা। মানে তার মানে তামাক খুব বেশি নেই, না খুব বেশি নেই, ম্যাক্সিমাম আলু হচ্ছে। ম্যাক্সিমাম আলু। তো এখানে 5-6 বিঘের আশেপাশে তামাক চাষ হচ্ছে এই জায়গাতে, আর ম্যাক্সিমাম যে ক্ষেত দেখতে পাচ্ছি টোটাল ক্ষেতই হচ্ছে আলু। ইভেন ওদিকে ওই দাদার সাথে কথা বললাম, ওই দাদার ক্ষেতও আলুর ক্ষেত। আর বিশেষ করে এই মাটিতে আলুটা ভালো হয়, বাড়ে না, হ্যাঁ হ্যাঁ, বাড়ে ভালো, যেহেতু একেবারে ভস্কা মাটি যেটাকে বলে আর কি, দোআঁশ মাটি। দোআঁশ মাটি। তো আপনারা কি 2 ভাই নাকি? হ্যাঁ, আমরা 2 ভাই, আমার বউ হয়নি। ও আচ্ছা আচ্ছা। তো বাড়ির লোকজন মিলে চলে এসছে হ্যাঁ, তো এখানে? ওই বললাম না, তামাক খেতে মনে করো আমার শরীরের মেহনতটা বেশি হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমার এই লেবারের পয়সার দিক দিয়ে কম লাগে। এখন কি করি, আলু লাগাইলে তো পয়সা অনেক খরচ, 30-32 হাজার টাকা খরচা, খরচা আছে। বীজের দাম। আর এবছর আলু রাখছি, হ্যাঁ বেচাইলাম 50,000 টাকা, গাড়ি কিনলাম 90,000, পরে হইলো বেচাইলাম 50,000 টাকা, তাতে কি পোষায়? বর্তমানে যে পরিস্থিতি না, হ্যাঁ কৃষকের কেউ ভালো করতে পারে না। কৃষকের ওই মেহনত করি, আমার এই যে ধান এখন বিক্রি করি, ওই মাঝে মাঝে মমতা সরকার করলো কি হুম, ক্যাম্প করিয়া ওই মন্ডির কাঠ, মান্ডির কাঠ, হ্যাঁ। ওই মুষ্টিমে 2-1 জন পাইতে, আমরা তো পারলাম না। ও আচ্ছা, কার্ডই পাননি আপনি এখন? কাঠে আমরা পাই না, আমরা তো মোটামুটি মধ্যবিত্ত গাড়ির তো লোক। আরে কই না, কইলো না কি হলে সত্যি কথা করতে না। না না, সত্যি কথা কইলে অসুবিধা নাই। হ্যাঁ, ওরা জানেন দেশের ধাই বড় তাই বড়ই থাকে। এটা ঘটনা, যে বড় সে বড়ই থাকে, আর যারা ছোট তারা আরো ছোট হতে থাকে। হ্যাঁ। এখন যে যেখান থেকে পাচ্ছে করে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার ডান দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সবজির ক্ষেত আর কি। আর এই লাইন দিয়ে তোমরা কোথা থেকে ফিরছো গো? লাইন দিয়ে কোথা থেকে ফিরছো? আমার বাড়ি থেকে বাবুর খামার। কি খাবার? বাবুর খামার। তো ওদিকে কোনো বাবুর খামার বলে কোনো এক জায়গা আছে বা গ্রাম বা কিছু, সেখান থেকে ফিরছে। তো যেটা বলছিলাম, আর পেছনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে চাষের জমি, আর প্রত্যেকটা জমিতে কিছু না কিছু চাষ হয়েছে। ও কাকু, এটা কি গাছ? আলু না তামাক?
এই যতগুলো জমি দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এই তামাক চাষ হয়েছে। বাঁদিকে এখান থেকে খাল বা নদী। এই যে আমি এখন যেখানে আছি এটাকে ছিট বলা হয়। তো এই ছিট একটা সময় কোনো দেশের আন্ডারে ছিল না, মানে 1947 সালের পর থেকে এই ছিট অঞ্চল বা এরিয়াটা কোনো দেশের অঞ্চলে ছিল না। 2015-র পর কিছুটা চলে এসছে ভারতের আন্ডারে, আর কিছুটা চলে গেছে বাংলাদেশের আন্ডারে। তো এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা হয়ে গেছে। আর যেই জায়গাতে যে সমস্ত মানুষজন বাস করতেন তারা ওই সময়টাতে 1947 থেকে 2015 পর্যন্ত কোনো দেশের নাগরিক ছিলেন না। তার আগে যদিও ভারতবর্ষের নাগরিক ছিলেন ওনারা। 1947 থেকে 2015 পর্যন্ত এই অঞ্চলের মানুষজন তারা কোনো দেশের নাগরিকই ছিলেন না। এটা ভাবলেই কেমন লাগছে। আপনি এখানে কি চাষ করছেন, মানে কি বসাচ্ছেন? না আমরা কচু খুঁড়ি নিচ্ছি। বুঝলাম না কি খুঁড়ি নিচ্ছি। এটা কি দেখি একটু, এটা কি কচু? হ্যাঁ কচু। এখানে কচু গাছ ছিল? গাছ ছিল মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, কচু গাছ ছিল, তার গোড়া দেখে দেখে তুলছেন। এগুলো কি বসাবেন নাকি খাবেন আবার? এ তো একবারে শিকড় বাকড় মনে হয়। এগুলো কি বিক্রি করা যায় নাকি? তাহলে আমরা সিদ্ধ কর্ম করিয়ে হ্যাঁ, ভিতরকের মান্দাটা নেবো, নিয়ে মাছটা দিয়ে খাবো। ও আচ্ছা আচ্ছা। এইটা কি আপনাদের জমি নাকি নিচে? না না, এটা গরিব মানুষ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বা আপনার মতো আরো অনেকে আসেন এরকমই কচু খোঁড়ার জন্য? কত দূর আপনার বাড়ি? আচ্ছা, ওদিকে। এক দাদাকে দেখতে পাচ্ছি মাঠে, ওই উনি যেটা করছেন ওটাকে কি বলে? ঘুরতে। হুড়তে? হুড়তে। দাদা এটা কি? এই যে এটা মানে ওই শ্যালো মেশিনের বড়টা? আচ্ছা, এতদিন মানে অন্যান্য মাঠে ঘাটে দেখেছি শ্যালো মেশিন দেখিয়েছি, মানে যেটা ওই পাম্প আর কি, ডিপ পাম্প। তো এটা হচ্ছে তাদের বাপ বা ঠাকুর দাদা এত বড়, তাই তো? বিশাল বড়। এটা চালু আছে? তো এটা এখনও চালু আছে। তো এটা দিয়ে যদি জল ওঠে, সেই জল তো পুরো প্রচুর পরিমাণে জল উঠবে। দেখো সাইজ, দেখো কোনো মাঠে এত বড় পাম্প আমি তো কখনোই দেখিনি। অনেকগুলো দেখতে পাচ্ছি, মানে ওদিকে একটা পাইপ, এদিকে একটা পাইপ, ইভেন ওদিকে একটা পাইপ। আর দাদা যেটা করছেন, আপনি কি টানতে টানতে এদিকে আসবেন? তো এটাই হচ্ছে এখানকার পাম্প। আর পেছনের যে দাদা যেটা করছে আর কি, তো ভাবলাম দেখাবো, তো দাদা ক্যামেরার সামনে আসতে চাইলেন না, তাই আর দেখাতে পারলাম না বা দেখালাম না। আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই পাম্প সরকারি না বেসরকারি? উনি বললেন এটা সরকারি, বাট সরকারি হলেও বিনা পয়সায় ওনার কাজ হয় না। উনি যে এখানে আবাদটা করছে, যে চাষ করছেন, ওই চাষ 3 মাস ধরে চলবে। সেই 3 মাসে যতবার জল লাগবে সেই জল যে দেখভাল করে এই পাম্প তাকে দিতে হবে আর কি, পাম্প চালাতে হবে। তো সেই 3 মাসের জন্য, মানে একটা আবাদের জন্য 1000 টাকা করে ওনাকে দিতে হবে। তো এই হচ্ছে এখানকার পাম্প। আর পাম্প চালানোর পরে এরকম মাঠে মাঝে মাঝে দেখতে পাচ্ছি একটা একটা করে মুখ করা আছে। তো ওনার যখন জল লাগবে ওই মুখ থেকে পাইপ লাগিয়ে নিয়ে আসতে হবে। তো তোমাদেরকে একটু দেখাই। এই যে এটাই হচ্ছে এখানকার মুখ। পাম্প যখন চালাবে ওই পাম্প, তখন নিচ দিয়ে সম্ভবত লাইন টাইন করা আছে, সেই আচ্ছা, এখান থেকে জলটা এসে পড়বে। আর এখানে পাইপ, মানে অন্য যে পাইপ থাকে সেই পাইপ লাগিয়ে ওদিকে নিয়ে যেতে পারে ডিরেক্ট। আইদার এই জলটা এখান থেকে বেরোবে, এখান থেকে ড্রেন করে ড্রেন ওয়াইজ নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে এখানকার চাষ আবাদের সিস্টেম। আমি জানি না এগুলোকে অ্যাকচুয়ালি কৃষি ভাষায় কি বলে। আমার পেছনে, আমার ডান দিকে, আমার এই বাঁ দিকে যত জমি দেখছি সবগুলো জমিতে তামাক চাষ হচ্ছে। ওই দাদা আমাকে শুরুতে ডাহা মিথ্যা কথা বলে দিল যে 4-5 বিঘে জমিতে তামাক ছাড়া আর বাদ বাকি সব জমিতে আর কি আলু চাষ হচ্ছে। এখানে দেখো তামাক পাতা, এই যে এটাই হচ্ছে তামাক গাছ। ইভেন ওই দিকেও তামাক গাছ দেখতে পাচ্ছি লাইন দিয়ে, মানে টোটাল এরিয়াটা তামাক চাষ। তামাক চাষে খরচা কম, প্রফিট সম্ভবত বেশি, বাট খরচা কম। আলু চাষে খরচাটা অনেক বেশি। ঠিকঠাক ব্যবসা না হলে, মানে বিক্রি না করলে, দাম না পেলে
লসটা অনেক হয় বলে সবাই তামাক চাষে ঢুকে যাচ্ছে এদিকের লোকজন। অ্যাকচুয়ালি ওই দাদা আমাকে ওই পেছনে যার সাথে কথা বলছিলাম আমাকে বললো 4-5 বিঘে তামাক হয়েছে। তো তামাক হচ্ছে নেশাদ্রব্য জিনিস, যার জন্য উনি আমাকে চেপে গেলেন। প্রথমে বললেন সবটাই তামাক, পরে বললেন না আলু। তো যাই হোক, আলু হোক আর তামাক হোক তাতে আমার কি এসে যায়, যদিও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তামাক, তার জন্য উনি আমাকে এড়িয়ে গেলেন কিনা জানি না। সামনে একটা বড় জলাশয় দেখতে পাচ্ছি, পুকুর টুকুর টাইপের। ডান দিকে একটা আছে, এখানে আমার বাঁ দিকে এদিকেও একটা আছে, বেশ বড় সড়ো। আর চারপাশে দেখো শুধু ধুধু করছে চাষের জমি। আরও মাসখানেক পর যখন এখানে গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে তখন কিন্তু এই চত্বরটা দেখতে অসাধারণ লাগবে, পুরো সবুজ সবুজ হয়ে যাবে, অসাধারণ লাগবে। কিন্তু ওখান থেকে ওই যে পাম্পের সাহায্যে পাইপ লাগিয়ে জল সব সেচের মাঠে দিচ্ছে, মানে সেচ করে মাঠে দিচ্ছে। জমিতে জল লাগবে বলে দিচ্ছে নাকি পুকুর খালি করবে বলে জানি না। এটা কি পুকুর খালি করার জন্য না জমি জল লাগবে বলে? আচ্ছা, ওখানে মাছ ধরবেন? ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি দুটো পাশাপাশি মেশিন। এই জল কোথায় যাবে এখন? আচ্ছা, ওপারে ফেলবেন। তো অনেক সময় লাগে, তো অনেক বড় পুকুর। এটা সরকারি নাকি কোনো পার্সোনাল? আচ্ছা, পার্সোনাল পুকুর। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি যাদবপুর। এখানে কি করতে? এই আপনাদের গ্রামে একটু ঘুরতে এসছে। তো এপারের এই পুকুরের জল, পুকুর বলেন না কি বলেন এটাকে? পুকুরে পড়ে দিঘি পুকুর। আচ্ছা, দিঘি পুকুর। যাই হোক, এপারের যে জলাশয় সেখানে পাইপ লাগিয়ে মেশিন লাগিয়ে যে এইভাবে দেখতে পাচ্ছ হোস পাইপ বলে, এই পাইপগুলো এই তলা দিয়ে ওপারে ঢুকে দিচ্ছে। এই পুকুরের জল ওপারে নিয়ে যাবে, তারপরে মাছ ধরবে, ধরার পরে বিক্রি করবেন। এই মোটামুটি জল শেষ হতে আজকের হবে না কালকে? কালকে 2 দিন না? আমি এই পর্যন্ত এলাম আর অনেক মানুষের সাথে কথা বললাম, অন ক্যামেরা অফ ক্যামেরা। সবার কাছে আমার একটাই প্রশ্ন ছিল, এটা যখন ছিটমহল ছিল, যখন কোনো দেশের মধ্যে ছিল না, তখন এখানে যারা বসবাস করতেন তারা কোথায়? আপনারা এখানে ছিলেন কিনা? তখন সবার বক্তব্য এটাই যে আমরা ইন্ডিয়াতে ছিলাম, আমরা ছিলাম না। তখন যারা বসবাস করতো তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশে চলে গেছে আর বেশ কিছু ওই দিকে দেখাচ্ছে। তো ওদিক থেকে আমাকে বললো এদিকে, আর কেউ কেউ বলছে ওদিকে। তো যাই হোক, এটাই দেখার জন্য আমি এসেছিলাম এখানকার মানুষজনের সাথে কথাগুলো বলে, ছিটমহলের মানুষজন। তো তারপরেও টুকটাক বেশ কয়েকজনের সাথে কথা বললাম আর যতটুকু পারলাম তুলে ধরলাম। আর এই মুহূর্তে আমি যেখানে চলে এসেছি এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি, কত পুরনো জানি না। এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড লাগা আছে, শিব মন্দির অ্যারো আছে, দূরে দেখতে পাচ্ছি। কাকু, আপনার বাড়ি এখানে? হ্যাঁ। কয়েকটা প্রশ্ন ছিল করবো। ওই যে মাকে করো। আপনার বাড়ি এখানে না? হ্যাঁ হ্যাঁ। তারা আছে কোনো? না, তারা নাই। তাহলে চলুন দুজনের পাশাপাশি কথা বলি, অসুবিধা আছে? একটা সময় 2015-র আগে এটা ছিটমহল ছিল, তখন কোনো দেশের আন্ডারে এই জায়গাটা ছিল না, তাই তো? জানেন তো? না, এটা বাংলাদেশের আন্ডারেই ছিল। বাংলাদেশের আন্ডারে ছিল এটা নাকি কোনো দেশের আন্ডারে ছিল না? না না, বাংলাদেশের ছিটমহল এটা। তখন যখন 15 সালে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যখন সিট বিনিময় করে, হ্যাঁ হ্যাঁ, সিট বিনিময় হয় 1915 সালে, 2015 হ্যাঁ সালে। 2015 সালে। হ্যাঁ। তখন কিন্তু ইন্ডিয়ান সিটগুলো বাংলাদেশে, বাংলাদেশ সরকার দিয়ে দেয়, আর বাংলাদেশ সরকার ইন্ডিয়ান সিটগুলোকে করে দেয়। আর তার আগে পর্যন্ত শুনতাম যে ওরা কোনো দেশের নাগরিক ছিল না। না, ওরা তো বাংলাদেশে গিয়ে সব কিছু কাগজপত্র এখানে করতো। মানে ভোটটা ওরা দিতে পারতো না। ভোট কেউ কোনো দেশে দিতে পারতো না, না, দিতে পারতো না। এখানকার যা সম্পত্তিগুলো আছে না, সম্পূর্ণ কিন্তু বাংলাদেশে গিয়ে রেজিস্ট্রি হয়, কাগজপত্র বাংলাদেশই আছে। সে এখনো? হ্যাঁ, এখন তো সিট বিনিময় হয়ে গেছে, এখন তো ইন্ডিয়ান সরকার এগুলোকে সব মানে খতিয়ান করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখানে তখন যারা বসবাস করতেন তারা তখন কোথায়? তো এখানে বেশি একটা লোক বসবাস করতো না। তাহলে কত? অল্প কিছু, আর ওই পাশে কিছু লোক ছিল। না, আমি দেখি নিউজে তখনও দেখেছিলাম 2000। না না, অত লোক এখানে, যেমন বাকি সিটগুলো মশালডাঙ্গা, গয়েবাড়ি সিট, ওগুলো তো প্রচুর জনসংখ্যা ছিল। সে মশালডাঙ্গাটা কোন দিকে? ওই পাশে চৌধুরীহাটে। সেটা কি এখানেই? হ্যাঁ, এখানে ইন্ডিয়াতে। যেমন গয়েবাড়ি সিট, তারপরে ওই পাশে কি বাত্তিগজের সিট, ওটা আগের থেকে লোকজন ছিল, তখন ওরা ভোট দিতে পারতো না। কিন্তু তারপর এখানে কিন্তু মানে ইন্ডিয়ান সরকার এই 2015-তে এখানে এদের ভোটার করে দিয়েছে। এই সিটের নাম কি ছিল? শিবপ্রসাদ মুস্তফি।
শিবপ্রসাদ মুস্তবি মুস্তবি। আচ্ছা, যেই জায়গার নাম তাই জায়গার নামটা। তো আপনাদের বাড়ি কোথায় মানে? আমাদের বাড়িতে ওই যে ইন্ডিয়া ওই পাই তো এখানে কোনো জমি আছে ছিটের এই মধ্যে? তো জমিগুলো আবাদ করি আমরা। আচ্ছা, এগুলো যখন ইন্ডিয়া সরকারের এতে এলো, আপনারা কিভাবে পেলেন? আপনারা আমরা কিভাবে পেলাম, আগে তো ওদের ওই রাজেন চ্যাটার্জিদের টোটাল সম্পত্তিগুলো ছিল। আচ্ছা, তখন তো বললেন বাংলাদেশের আন্ডারে। হ্যাঁ, বাংলাদেশে ওরা ওই ইন্ডিয়া থেকে এসে ওরা ভোগ দখল করতো, তখন আর কেউ হস্তক্ষেপ করতো না এখানে। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝলেন না? ওদের আবার বাংলাদেশে কাগজপত্র ছিল, এই শিব মন্দিরের আন্ডারে এই জমিগুলো ছিল ওদের। আচ্ছা, তার মানে ওনাদের পূর্বপুরুষদের জমি? হ্যাঁ, পূর্বপুরুষদের জমি। আর ওদের এখন রাজা জমিদাররা কিভাবে এখানে ওদেরকে দিয়েছে সেটা তো আর আমরা জানি না। আমাদের বাবাদের আমল থেকে ওরা মানে এখানে ভোগ দখল করতো। তারপরে এরা এই পাশের জমিগুলো ওরা আদিয়ারি করতো কেউ কেউ, তারপরে এরা বন্ধক তারপর বিক্রি করে দিয়েছে, এবং যারা যারা যে যে জমি আবাদ করতো তাদের নামে খতিয়ান হয়ে গেছে। ওদের আর কোনো কিন্তু সরকার পাত্তা দেয়নি। আচ্ছা, যাদের মানে যাদের যার যার দখলে ছিল তাদের মানে আপনার বাবা ঠাকুরদারা যারা কাজ করতেন, হ্যাঁ, তারা মানে এখানকার লোকাল লোকেই, মানে ইন্ডিয়ান লোকেই জমিগুলো নিয়েছে। বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? নাই যে আলু লাগালাম তো। এতে কি আলু নিয়ে এসেছেন? আলু বীজ। আচ্ছা আচ্ছা, এখন নিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, না বসাবেন? না, বেশি হয়ে গেছে তো এখন। আচ্ছা, বেশি হয়ে গেছে। কতটা জমি আপনাদের এখানে? এখানে আমাদের নিজস্ব জমি আছে 5 বিঘা। আপনি বাবা আর এগুলো সব লিজ ফিস বন্ধক ফন্দক নেওয়া। তামাক পাতায় লাভ বেশি না এটাতে লাভ? না, লাভ তো দুইটাতে আছে, কিন্তু তামাক পাতায় পরিশ্রমটা বেশি হয়, খরচা কম। কিন্তু আলুতে নাকি আলুতে অনেক খরচা খরচা, পড়ছে। বিঘাতে 30-35 হাজার টাকা খরচা। খরচা বেশি। এই মন্দির কত পুরনো জানেন? এটা মানে আমার বাবারাও ওই দেখে ওই রকমই। এখন কত বছর আপনার পুরনো? বাবা ঠিক এমনটাই দেখে? হ্যাঁ, এমনটাই দেখেছে। তখন এটা জঙ্গলে ছিল, এখন তো আমরা চাষাবাদ দেখছেন, এগুলো সব তখন জঙ্গলে ভর্তি ছিল। মানে রাস্তাঘাট তো তার মানে ছিল না, এটা তো 2015-তে যখন সিট বিনিময় হলো, যখন ইন্ডিয়ান সরকারের আন্ডারে গেল, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু এই সিটগুলো, আচ্ছা, মানে এই রাস্তাগুলো, রাস্তাঘাট কেন্দ্র সরকার? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার। এই যে এই কারেন্ট ফান্ডগুলো দেখেন, 2015 পর থেকে এগুলো কাজ শুরু হয়েছে। তখন তো এই রাস্তাঘাট ছিল না, এমনি রাস্তা ছিল কাঁচা, কিন্তু পাকা টাকা ছিল না। আচ্ছা, এই জঙ্গলের মাঝে শিব মন্দির হওয়ার কারণ কি মনে হতে পারে? কি মনে হতে পারে মানে কি, আমার এখন সেটা রাজা জমিদার তখন তারা করছিলেন। এই যে কুচবিহার মহারাজার আমলে আমাদের গোবরাছড়া জমিদার ছিলেন, জমিদারের তারাই তাদের বংশধরাই এখানে ইয়ে করছে। বাবাদের কাছ থেকে শুনতাম তখন এখানে বলে বাঘটা খুব ছিল। এখানে বাঘ আছে? হ্যাঁ, বাঘ তখন খুব জঙ্গল ছিল, অনেক আগের কথাই সেটা। আচ্ছা। ব্রিটিশ আমলে তখন তার আগেও মন্দিরে এটা স্থাপিত। লেখা টেখা আছে কত পুরনো? না, ওটা কোনো লেখা টেখা নেই। না, আরো অনেক উঁচু ছিল মন্দিরটা, ভূমিকম্প হতো অনেকটা দেবে। আচ্ছা, বসে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অনেক সময় নষ্ট করে দিলাম। না না না, সময় নষ্ট না, না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এটাই হচ্ছে এখানকার মন্দির। বলছে ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই মন্দির। আর মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, মানে সামনে গিয়ে তুলতে পারবো না, দেখতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একেবারে পাকাপোক্ত গেট আছে, আর যে গেট একেবারে তালা বন্ধ হয়ে আছে। বেশ দুটো বড় বড় তালা দেখতে পাচ্ছি। জানি না এই মন্দিরে কি আছে, এত বড় বড় তালা কেন। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে। মন্দিরের সামনে এপাশে একটা গাছ, কি গাছ জানি না, এপাশে দুটো গাছ আছে, একটা বেল গাছ, এইটা বেল গাছ, হ্যাঁ এটা বেল গাছ আছে। আর পেছনটা কী গাছ কি জানি, ওই গাছ তো মরে গেছে, আর সেই গাছে আবার অন্য যে গাছ জড়িয়েছিল সেও মারা গেছে। তো একটা ভয়ঙ্করতম গাছ বলে আমার মনে হচ্ছে, সম্ভবত ওটা নিম গাছ। হ্যাঁ, নিম গাছ দেখতে পাচ্ছি, নিম গাছের পাতা বলে মনে হচ্ছে। না, যাই হোক, আমি জানি না ওটা কী গাছ, কারণ এদিকে বট গাছের পাতা দেখতে পাচ্ছি, ওপরে নিম গাছের মতো পাতা দেখতে পাচ্ছি। তো দুটো মিলিয়ে কী গাছ আমি জানি না। এটাই বেল গাছ, আর ঠিক তার পেছনে ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটি এখানে দাঁড়িয়ে আছে। তো দেখতে বেশ অসাধারণ লাগছে। কিন্তু ওই পেছনে যে গাছটা ওই যে মরে যাচ্ছে মনে হচ্ছে, ওটা কি গাছ? পাওয়া গাছ, পাওয়া গাছ। পোয়া গাছ? সেটা কি হয়? এমনি কিছু হয় না, এমনি ফুল ফোটে, ফুল পরে ঝরে পড়ে। না, ওটা দেখছি নিম গাছের মতো পাতা উপরে। না না, এটা বহু বছরের গাছ। হ্যাঁ। মন্দির আর পাওয়া গাছের বয়স। পোয়া গাছ? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পোয়া গাছ বলে আমি কখনো শুনিনি। তোমরা যদি কেউ শুনে থাকো এক্স্যাক্ট নামটা আমাকে কমেন্ট করে জানিও, আমি ঠিক বুঝতে পারছি না এই গাছটার ব্যাপারে। হ্যাঁ, বলুন, কি বলছিলেন গাছের ব্যাপারে? আপনি রেকর্ডিং করতে? হ্যাঁ, না বলুন, শুনছে তো আপনি, আপনার মন্দির সম্পর্কে বলুন, লোকজন দেখছে। এটা পাওয়া গাছ, এখানে নিচে মায়ের মন্দির আছে। হ্যাঁ। আর ডালগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ। শুকায় না, এটা পাতা জিরে জিরে পড়ছে, আবার পাতা কুসাবে। আচ্ছা, আবার নতুন করে হবে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই মন্দির কত পুরনো মন্দির কি জানেন আপনারা?
এটা পুরো আমরা আমাদের জায়গায় জন্ম জায়গায় এখানেই, তাই 400 বছর হয়ে যাবে। কত? 400 বছর। 4 না 7? না না 400 400 বছর? হ্যাঁ হ্যাঁ 400 বছর মানে অনেক পুরনো। অনেক পুরানো মন্দির। এই যে এটা ভাইরাল হইলো, এই যে লকডাউন যে হইলো, হ্যাঁ লোকেরা ওই যে বানেশ্বর জলপেট যাইতে পারে না, হুম। এখানে আসে এই মন্দিরটা একটু জাগ্রত হয়ে গেলো বেশি। তো লকডাউনের পর থেকে এই মন্দিরটা অনেক বেশি জাগ্রত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে লোকজন আসা বেশি হয়ে গেছে। বিশাল বড় মেলা তো হয়। তালা মারা কেন? এই লোকজন আসে খুলে দেয়। আপনি এখন কোথায় যাচ্ছেন? এদিকে? ওই যে আমার বাড়ি। আচ্ছা, এটা আপনার বাড়ি? হ্যাঁ তো এদিকে কি ম্যাক্সিমাম লোকের বাড়ি টিনের বাড়ি? আপনাদের টিনের বাড়ি দেখতে পাচ্ছি। আমাদের টিনের, আমরা গরিব লোক আমরা। না না, আচ্ছা এদিকে ওই সরকারি ঘরের জন্য টাকা পাঠায় না? এই তো দেখছি ম্যাক্সিমাম এর বাড়ি দিছে দিচ্ছে। তো দিয়েছে, তো তাহলে টিন কেন? মারা ওটা আগে তুলছি, 1 লাখ টাকা দিছে, বালা আছে, পাথর আছে, তারপর সিমেন্ট আছে, মিস্ত্রি খরচা আছে, তো সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে যায়। তো সামনের যে মন্দির, শিব মন্দির, ইনি দেখভাল করেন। কত বছর ধরে আপনার দায়িত্বে দেখভাল করার? আমি এখানে মোটামুটি 35 বছর। জমি জমা যার ছিল না, হ্যাঁ তারাই এখানে লোক আসছিল, আরও লোক আসছিল। এখানে প্রজাপালি সব আছে। প্রজা বলতে? 300 প্রজারা, এগুলো মালিকের প্রজারা। আচ্ছা, ওই তখনকার যিনি ওই জমিদার ছিলেন, ওই জমিদারের যারা প্রজা ছিলেন হ্যাঁ। তাদেরই বংশ এনারা সামনে। আচ্ছা, সামনে যে বাড়ি ঘর বাড়ি, তার মানে ওনাদের এখানে প্রচুর জায়গা জমি আছে। জমি আছে এখন, মানে নাই বলতে চলে, বিক্রি করে দিয়েছে এখন। বিক্রি করে দিয়েছে? আচ্ছা, এখন তো এটা মন্দিরটা আছে 5 বিঘা, হ্যাঁ বিঘা 5 আছে মন্দিরের নামে। তো এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? 320 বছর। 320 বছর? হ্যাঁ। এর কোনো দলিল আছে যে এটা 320 বছরের? হ্যাঁ দলিল আছে তো। আছে কারো ওদের কাছে? ওই জমিদারদের কাছেই আছে। তাই আছে? হ্যাঁ, সব। ও আচ্ছা আচ্ছা। আমরা তো আর অত জানি না, হ্যাঁ, আমাদের যেটুকু জানার সেটুকুই জানি। মানে যতটুকু ওনারা জানিয়েছেন। হ্যাঁ সেটুকুই জানি। দলিল আচ্ছা। কাগজপত্র সবই আছে। তো এখানে প্রচুর লোকজন আসে এখন? শ্রাবণ মাসে বিশাল মেলা। আপনার বাড়ি কোথায়, এখানে না অন্য কোথাও? না, বাড়ি আমার নদীর উপরে, রোডে। তো এখানে কোথায় থাকেন? ওই যে ঘরে ওইখানে থাকি। ওটা কার বাড়ি? ওটা ওই মালিকেরই বাড়ি। আচ্ছা, মালিকেরই বাড়ি। আচ্ছা, এটা তো একটা সময় ওই ছিটমহল ছিল, ছিটমহল ছিল, বাংলাদেশের অংশ ছিল। আপনার ওটা হলো 2015। 2011-তে বাংলাদেশে সরকার আসলো। হুম সংখ্যা এখানে কত বসত বাড়ি আছে হুম। ওটা লেখে নিল 2011-তে? 2011-তে। আচ্ছা। তারপরে আবার 2011-তে আবার এখানে যারা ছিল আর কি ছিটের মধ্যে, হুম তাদের আবার হোল্ডিং নাম্বার দিয়ে গেছে হুম সরকার থেকে, হুম ওই বাংলাদেশ সরকার। হুম। তারপরে 2015-তে বিনিময় হলো। তখন আবার এই মনে করেন যে এখানকার যারা বসতি আছে, হুম যত ঘর, হুম। ওই তাদের এখন মনে করো যে সব কিছু হয়ে গেছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটের ফটো, সবাই ইন্ডিয়ান ভোট হয়ে গেছে। দিতেছে, ইন্ডিয়ান দিতেছে। তো তখন তারপরে- যারা ওই বাংলাদেশের ছিল তখন ওই সময়কার কোনো লোক এখন এখানে নেই না? আছে, প্রচুর আছে। কোন দিকে? আছে, ওদিকে আছে। এরাই তো অনেক দিন থেকে আছে, এরাও পাঁচ পুরুষ থেকে আছে। ওই মানে এই যে ফ্যামিলি? ফ্যামিলি গুলা ও 5 আচ্ছা পুরুষ আচ্ছা। থেকে আছে। ও, তার মানে আপনাদের ফ্যামিলিও সেই বাংলাদেশের আমল থেকে আছে? না, আমাদের জন্ম এখানে। মানে বাংলাদেশের আমল থেকেই? ওর বাবা যে আসলো না, বাবা ওর বাবার এখানে 5 পুরুষ হলো। ওনার বাবার? হ্যাঁ আপনার বাবার 5 পুরুষ মানে এখানেই? হ্যাঁ। অনেক লোক তো ওপারে চলেও গেছে শুনেছি। না না, আর যারা কি মুসলিম ছিল তারা চলে গেছে? এখানে এরিয়ানে মুসলিম নাই। এখনো মুসলিম ছিল না? আমরাই কয় ঘর, আমরাই ভাই বোন, আমরাই কয় ঘর, আমরাই মুসলিম। আচ্ছা, তখন ওই 2015-র আগে পর্যন্ত ভোট কোথায় দিতেন আপনারা? তখন ভোট হতো ভোট না। হয় নাই। তখন ভোট দিতেন না? না, যখন এই যে 2015-তে বিনিময় হওয়ার পরেই হ্যাঁ তখন মনে করেন এই যে সেন্ট্রাল সরকার থেকে কারেন্ট টারেন্ট সব দিল, হ্যাঁ রাস্তাঘাট পাকা করে দিল, হ্যাঁ নাগরিকত্ব দিয়ে দিল, হ্যাঁ। ভোটার কার্ড, জব কার্ড সব কিছু দিয়ে দিল। হুম। তখন থেকে ভোট দেওয়া, মানে 2 বছর থেকে, 2-3 বছর থেকে ভোট দিতেছে। আচ্ছা আচ্ছা। 3টা ভোট দিছে আর কি। তখন এখানে তো পুরো জঙ্গল ছিল মনে হয় এই জঙ্গল, জায়গাটা? ওই যে জমিগুলো দেখতেছেন না, ওই যে জমিগুলো, ওগুলো সব জঙ্গল ছিল। পেছনে ওই গাছটা কি গাছ? ওটা হ্যাঁ ওটা হলো ওই যে আমাদের মনে করেন সব জায়গাতেই হয়, হ্যাঁ। ওটাকে বলে পাউয়া গাছ, বন পাউয়া। পাউয়া? হ্যাঁ তো পাউয়া। নিচে বট গাছের মতো বট পাতা? গাছে ওটা পাখি ফল ফেলাইছে, তো ওইখান থেকেই হচ্ছে।
আর উপরে দেখতে হচ্ছে নিম গাছের মতো পাতা। না ওইটা তাহলে? নিম না, ওই পাওয়া গাছেরই ওই জাতেরই পাতা। আচ্ছা, আর ওটা- নিম গাছের পাতা দেখেন এই যে জাতি নিমের পাতা, এই আচ্ছা, যে হ্যাঁ, এই যে জাতি নিম, মানে অনেকটা প্রায় একই রকম একই লাগে। রকম। আচ্ছা, মোটা যে গুড়ি ওটাই হচ্ছে পাওয়া গাছ। হ্যাঁ, আচ্ছা, ওটা কি মারা গেছে নাকি? না মারা যায় না, এই যে পাতা হইতেছে, ও আচ্ছা, পাতা ছোট ছোট পড়ছে, আবার পাতা হচ্ছে হচ্ছে, আচ্ছা। আবার কিছু ডালপালা মারা গেছে। আচ্ছা, পাওয়া গাছ। এখানে আমাদের ইন্ডিয়ান যে ছিটগুলো, বাংলাদেশের যে ছিটগুলো আছে, হ্যাঁ, তা অনেক কটা ছিট আছে বাংলাদেশের। যেমন আছে আপনার সাহেবগঞ্জের ওই মশালডাঙ্গা ছিট, আচ্ছা, তারপরে এইটা ছিট, এটা হলো শিবপ্রসাদ মোস্তফি ছিট, হুম, তারপরে হলো আপনার এই এখান থেকে চৌধুরীহাটের পাশে আছে একটা গয়বাড়ি ছিট, তারপরে আছে একটা পোয়াতকুটি ছিট, আবার এদিকে আছে উকড়াবাড়ির পশ্চিমে আছে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে এক বর্তমান যে বর্ডার, সেই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, আমার ঠিক ওই দিকে, মানে পেছনে 10 কিলোমিটার দূরে বর্ডার। এইখানে একটুখানি মানে কত বিঘের মতো ছিট ছিল তো? এটা 1200 বিঘা ছিট। 1200 বিঘে, 1200 বিঘের ছিট। ছিট বলতে জামা কাপড়ে কোনো রকম দাগের ছিট ফেলে দেওয়া, মানে ছোটো ছোটো স্পট একটা একটা জায়গায়। তো এরকম একটা ছোটো স্পট এই জায়গাটায় ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকে গেছিলো, কিন্তু বর্ডার 10 কিলোমিটার দূরে। মানে অস্বাভাবিক লাগতো না তখন? হ্যাঁ। আচ্ছা কাকু, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। কাকিমা, ধন্যবাদ কথা বলার জন্য। আপনি আসছেন কিসে বুঝে? হ্যাঁ, আপনি আসছেন কিসে? আমি হেঁটে হেঁটে চলে এসেছি। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ছিটমহল জায়গার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা। পাশে এক দাদাকে দেখতে পাচ্ছি, দাদা এসেছেন বাংলাদেশ থেকে। আপনার ওপারে বাড়ি কোথায়? ওপারে বাংলাদেশ, পাটগ্রাম থানা, সোহাগপুর। বর্ডারে যাবেন পুরো দেখবেন ওই দিকে লোক আসতেছে, এইদিকে লোক যাচ্ছে, তারপর গাড়ি এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ। ওপারে যেতে গেলে আপনাদের ডকুমেন্ট কি লাগে? ড্রাইভিং লাইসেন্স লাগে এখানে। শুধু ওটা হলে হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। আমি যেতে গেলে কি করতে হবে? আপনাকে পাসপোর্ট বানাতে হবে। অ্যাজ এ হেল্পার না, হেল্পার চলে না, এলাও এখানে হেল্পার নেই? এলাও নেই। বাঁদিকের লাইন হচ্ছে জয়গাঁও, কেউ ভুটান, হ্যাঁ। আর বাঁদিকে যে লাইনটা আছে সেটা ইন্ডিয়ান পাথর। দাদার গাড়ি হচ্ছে এটাই, উনি আসছেন ভুটান থেকে। রাস্তা তো একেবারে গোলক ধাঁধা গো। বাহ, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে করে কোন বাড়ি এলাম? এই রাস্তা পড়ে থাকলে কিন্তু সুখ আছে আমাদের। কেউ একটু পানসুপারির দোকান করে, মানে কেউ এখানে গুদামে কাজ করে। তোমার নাম কি? লাকি নূর মারুফা আক্তার। দুপুরে ঘুমাও না? না, আমরা আত্মীয়দের বাড়িতে যাব, তার জন্য। মাঞ্জা দিচ্ছ? মাঞ্জা দেওয়া বোঝো? না, পেছনেই হচ্ছে বর্ডার, আর এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস। আপনারা এটাকে কি বলেন? নাঙ্গল। নাঙ্গলি বলেন। এই দিদিরা কাজ করছেন, এনারা তো টাকা পাবেন। আপনি তো কোনো টাকা পাবেন নাকি? পাবেন না? আমার নিজের টাকা আমি কি পাবো? আলু যখন বিক্রি হবে তখন আলু হ্যাঁ? বিক্রি করবে, তারপরে হবে। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সুরে তারপরে কাজে আসতে হয়। রান্না করে সব কাজ, সারা দিনের কাজ সব সেরে তারপর। কাকিমেরা আছেন, কয়েকজন দিদিরাও আছে দেখতে পাচ্ছি, মনোযোগ সহকারে কাজকর্ম করছেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।